ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজা। ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। ৩ মাসের জন্য স্থগিত রাখার আহ্বান। মার্কিন পণ্য আমদানি বাড়াতে কাজ করার ঘোষণা। বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর। ৯০০ কোটি টাকার তহবিল গঠন। ৫০ দেশের ৫৫০ বিনিয়োগকারীর অংশগ্রহণ। চট্টগ্রামে লোক নিতে আগ্রহী কোরীয়রা। মাদকের টাকা জোগাড় করতে খুন করে মোবাইল ও অর্থ ছিনতাই। বরিশালে গ্রেফতার 2 বৌদ্ধ। হত্যায় ব্যবহৃত বেল্ট উদ্ধার। দৃষ্টান্তমূলক সাজা দাবি। এবং বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা 1 সপ্তাহ কমিয়ে আনা হলো 58 দিনে। ভারতের সঙ্গে সামঞ্জস্য রাখায় খুশি জেলেরা। জাটকা ধরলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনাল। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে রাজপথে হাজার হাজার মানুষ। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিনিদের ডাকা বিশ্বব্যাপী অবরোধের সমর্থনে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে বাংলাদেশ। প্লেকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। তাতে শোভা পায় বর্বর ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ জায়োনিস্ট বিরোধী নানা স্লোগান। গাজায় ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশ। সোমবার প্রতিটি জনপদে রাস্তায় নেমে আসেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। ট্রাম্পকে পরিষ্কার ভাষায় বলতে চাই, উনাকে জাতিসংঘে জবাব দিতেই হবে। আমরা চাই গাজার মানুষ মুক্তি পাক, ফিলিস্তিন মুক্তি পাক। অত্যাচারের উপর আমরা সবাই বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। রাফার মতন জায়গাকে কবরস্থান বানিয়েছে ইহুদি। আমি এর ওদের বিপক্ষে নিয়ে আমি আওয়াজ তুলতে এসেছি। গণহারে শিশু নির্যাতন সহ মানুষের একবার দুলিশাত করে দেয়। তারপরে তার যে গাজা উপত্যকা যেটা মসজিদুল আকসা সহ আমরা তীব্র নিন্দা জানাই। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়োজন ছিল মানববন্ধনেরও। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে কর্মসূচিতে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। তেল আবিবের নির্মমতার বিরুদ্ধে উচ্চারিত হয় প্রতিবাদী কণ্ঠস্বর। অবিলম্বে গণহত্যা বন্ধেরও দাবি জানানো হয়। If we stay silent, then nothing will change. You cannot expect the war to stop by just staying at your home. One person cannot do anything. If we stand like one person, all of us together, we should stand the stand of one person, then inshallah it will be end very soon. জাতিসংঘ তোমরা কি করো? বিশ্ব নেতারা তোমরা কি করো? মুসলমান রাষ্ট্রের নেতারা তোমরা কি করছো? আমরা জবাব চাই। এটাকে তারা যুদ্ধ বলতেছে, কিন্তু এটা একদম পরিকল্পিতভাবে হত্যা এবং দেশ দখলের একটা পায়তারা। আমাদের নিজ স্থান থেকে আওয়াজ তুলতেছি গাজার মানুষদের জন্য। আমেরিকা আর ইসরায়েল যা করতেছে আমরা তার বিপক্ষে দাঁড়াচ্ছি। ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করেন ছাত্র জনতা। এছাড়া ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেয়া হয়। নেসক্যাফের কিছু ছিল, ক্যাফে ছিল, এই টাইপের যেগুলো আছে আমরা এগুলো আজকে থেকে অফ করে দিব এবং ক্যাম্পাসে আর কখনো যেন এগুলো না আসতে পারে। নামটি পরিবর্তন করতে হবে এবং দেশি পণ্য তাদের বিক্রি করতে হবে। গাজায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা সহ ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালনের দাবি জানানো হয়। শামিমা শাম্মী, সময় সংবাদ। 3 মাসের জন্য মার্কিন শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণমাধ্যম কর্মীদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ট্রাম্পকে দেয়া চিঠিতে 3 মাস শুল্ক স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার মার্কিন পণ্য আমদানি বাড়াতে কাজ করবে। চিঠিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে বলেও উল্লেখ করা হয়েছে বলে জানান প্রেস সচিব। চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো এই লেটারের মূল যে বিষয়টা, আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে।
বন্দরনগরীতে বিনিয়োগের সম্ভাবনা দেখছেন কোরিয়ান বিনিয়োগকারীরা। বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রামের 2টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে এই আগ্রহের কথা জানান তারা। সন্তোষ জানান কর্মপরিবেশ ও সুযোগ সুবিধা নিয়েও। আর আয়োজকরা বলছেন বিনিয়োগ আকর্ষণ করাই এই সম্মেলনের উদ্দেশ্য। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট কেবল ঢাকাতে সীমাবদ্ধ নেই, ঢাকার বাইরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন 45 সদস্যের কোরিয়ান প্রতিনিধি দল। সুতা, তৈরি পোশাক সহ বিভিন্ন ধরনের কারখানা ঘুরে দেখেন তারা, পর্যবেক্ষণ করেন উৎপাদন ব্যবস্থা। 2টি অর্থনৈতিক অঞ্চলের কর্মপরিবেশ নিয়ে সন্তোষ জানান কোরীয়রা। ভবিষ্যতে বিনিয়োগ করা নিয়েও ইতিবাচক মনোভাব জানান তারা। আমরা দেখেছি তারা সুন্দর একটি পরিবেশে খুবই স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। আমি মনে করি ভবিষ্যতে বিনিয়োগ করার মতো বাংলাদেশ উপযোগী হবে। যদি আপনারা সমর্থন করেন তাহলে আমরা এদেশে আমাদের কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে পারব। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এটা কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ টানতেই সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বৈশ্বিক যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে বাংলাদেশের জন্য কিছু কিছু ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হয়েছে। অনেক প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন ডেলিগেটরা বাংলাদেশে আসছেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন সরাসরি যে আপনাদের ফ্যাক্টরিগুলো আপনারা বাংলাদেশে রিলোকেট করেন, এখানে আপনারা আপনাদের ম্যানুফ্যাকচার করেন, করে এখান থেকে এই অঞ্চলে আপনার বিভিন্ন দেশ সহ অন্যান্য দেশেও আপনারা এখান থেকেই আপনার পণ্য রপ্তানি করেন, কারণ বাংলাদেশের পণ্য যদি উৎপাদন করা হয় তাহলে উৎপাদন খরচ অন্য দেশের তুলনায় কম। মঙ্গলবার নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সুপরিকল্পিত নানা পদক্ষেপে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। 50টি দেশের বিনিয়োগকারীদের সমন্বয়ে ঢাকায় যে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে, সেটির মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেবে এই বিনিয়োগ সম্মেলন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিচার বিভাগের সংস্কার না হলে কোনো সংস্কারই স্থায়িত্ব পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। সকালে দিনাজপুরের হিলিতে সৈয়দ জাফর আহমেদ ও তাফসিরুন্নিসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি হাকিমপুর মহিলা কলেজে উপস্থিত হলে জেলা ও উপজেলা প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। বঙ্গোপসাগরে 65 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে 58 দিন নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়সীমা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন মৎস্য গবেষকরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য ভারত ও বাংলাদেশ সরকার প্রতি বছর নির্দিষ্ট একটি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা থাকে 20 মে থেকে 23 জুলাই 65 দিন, আর ভারতের জলসীমায় তা থাকে 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন। তবে জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞার সুযোগে প্রায় 39 দিন ভারতীয় জেলেরা দেদারছে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। এতে দেশের লাখ লাখ জেলে ক্ষতিগ্রস্ত হয়। আশা করি জেলেরা এই সময়সীমায় তারা মেনে চলবেন এবং তারা বিকল্প কর্মসংস্থানে মনোযোগ দিবেন। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। কিছুদিন আগে যদি নামতে পারি 2-4টা মাছ ধরে আমরা খাইতে পারবো, আমাদের ফ্যামিলি চালাইতে পারবে। ভারত আর বাংলাদেশে একইভাবে অবরোধ দিয়েছে,
এই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। মৎস্য গবেষকরা বলছেন, আগে সরকার যে উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা দিত তা দুই দেশের সঙ্গে সামঞ্জস্য না থাকায় প্রতিবেশী দেশকে লাভবান করত। তাই এবার নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ। অবরোধের যে সুফল, এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি। মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করে সরকারের প্রজ্ঞাপনে প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। একই সময় নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরে ভারতের জলসীমায়ও। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পহেলা বৈশাখে পান্তা ইলিশ এদেশের সংস্কৃতির অংশ নয়। তখন যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন, যা আইনের লঙ্ঘন। দুপুরে সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি আরও বলেন, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া শুরু হয়েছে ঢাকায়, সারা দেশে নয়। এটা আরোপিত সংস্কৃতি। এ সময় বরং শাক, পোড়ামরিচ ও ভর্তা খাওয়া ভালো। ইলিশ রক্ষায় আগামীকাল থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে। এই সময়ে জাটকা ধরলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না, হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। হিসাবে দেখেছে আর কি, যে জাটকা সংরক্ষণ করলে যে ইলিশ বাড়বে, একদম ছোট হিসাব করলে যে 50% আরো বেড়ে যাবে। বাংলার সময় আরো থাকছে। শনিপুর হাতে তৈরি হচ্ছে মাটির তৈজসপত্র। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর মৃৎশিল্পীরা, সরকারি সহযোগিতার দাবি। চলতি মৌসুমে বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। রাতে কিংবা দিনে এখন 24 ঘন্টায় মশার উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। তবে নগর ও পৌর কর্তৃপক্ষের দাবি মশক নিধনে তাদের কার্যক্রম আগের চেয়ে বেশি। অপূর্বপুর রিপোর্টে বিস্তারিত। এসএসসি পরীক্ষার বাকি মাত্র 2 দিন। ভর দুপুরে মশারি টাঙিয়ে পড়তে হচ্ছে, কারণ নগরবাসী অতিষ্ঠ মশার উৎপাতে। সিটি কর্পোরেশনের পাশাপাশি কেউ নিজ উদ্যোগে, আবার রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মশক নিধনে উদ্যোগী হচ্ছেন, কিন্তু কিছুতেই কমছে না মশা। এই মশার কারণে আমি দিনেও পড়তে পারতেছি না, রাতেও পড়তে পারতেছি না। জায়গায় জায়গায় পানি জমে থাকে এবং মশার উপদ্রবটা বেশি বৃদ্ধি পায়। এখন এই মশা নিধনের জন্য যদি আশু কোনো প্রক্রিয়া অবলম্বন না করা হয়, তাহলে এর ভবিষ্যৎ খুব খারাপ হবে বলে আমি মনে করি। মশার উপদ্রব বরগুনা শহরেও। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও মশা নিধনে কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। কোটি কোটি মশা, সন্ধ্যার পর এতে দেখা যায় শুধু মশার মশা। এডিস মশার যে প্রবণতা সেটাও ইদানিং বেড়ে যাচ্ছে। ঝালকাঠিতে মশার কয়েল কিংবা ইলেকট্রিক ব্যাট কোনো কিছুতেই মিলছে না মুক্তি। পৌর এলাকায় দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে গ্রামের তুলনায় শহরে মশার আক্রমণ বেড়ে গেছে। মশার যন্ত্রণায় এদেশের আমাদের এই এলাকার মানুষ বাঁচবে না বলেই মনে হচ্ছে। পটুয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের ড্রেন ও বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার বড় বড় স্তূপ। সময় মতো সেগুলো না সরানোয় জন্ম নিচ্ছে মশার লার্ভা। মশা মাছি করব শেষ, নূতন করে গর্ব দেশ, এই স্লোগানটি ছোটকাল থেকে আমরা শুনে আসছি, কিন্তু বাস্তবতা রূপ দেখি না। এদিকে স্বাস্থ্য দপ্তর বলছে, মশক নিধনে সমন্বিত উদ্যোগ না নিলে চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। সবার জায়গা থেকে ঘরের জায়গা, আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে। গত বছর বরিশাল জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয় প্রায় 2500 মানুষ। এর মধ্যে কেবল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি থাকা অবস্থায় মৃত্যু হয় 45 জনের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সাতক্ষীরার আরুলিয়ায় বেড়ি বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ বন্ধ হলেও লোকালয়ে ছড়িয়ে পড়েছে দূষণ। সুপেয় পানির তীব্র সংকটের পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ক্ষতিপূরণ সহ চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, চলমান রিং বাঁধের কাজ শেষ হতে সময় লাগবে অন্তত 10 দিন। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ার বিছটে জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে চলছে জিও টিউবে বালু ভর্তির কাজ। 8ম দিনের মতো সোমবার ভোর থেকে 3য় স্তরের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তদারকিতে ছিল সেনাবাহিনী।
লোকালয়ে প্রবেশ করা পানি এখন অনেকটাই সরে গেলেও দেখা দিয়েছে দূষণ। ক্ষতিগ্রস্ত এলাকায় সুপেয় পানির তীব্র সংকট। অন্যদিকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বড়রাও। ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। দুর্গন্ধ ঠেলায় আমরা আর থাকতে পারি না। পাঁচরা হচ্ছে এখন মেডিকেল টিম এখনই দরকার। এর যদি কোনো ব্যবস্থা না হয় আমরা হয়তো আবার এই প্লাবিত হতে পারি। পানি জোয়ান খারাপ হয়ে গেছে, মাছ তো নাই। রোগ বলায় যে উপদ্রব হচ্ছে সেটার জন্য আমরা একটা মেডিকেল টিম দিয়ে একটা মেডিকেল ক্যাম্পেইন করার চেষ্টা করব। জিও টিউবের ওপর মাটি ফেলে সেখানে নির্মাণ করা হবে চলাচল উপযোগী বেড়ি বাঁধ। এ কাজে সময় লাগবে অন্তত 8 থেকে 10 দিন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর জেলা প্রশাসন বলছে নতুন করে বেড়ি বাঁধ নির্মাণের পর যদি কেউ তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বাঁধের যত পাইপলাইন আছে এই সমস্ত পাইপলাইন আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি এবং আমরা যদি নেক্সটে পাই আমরা প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। গত 31 মার্চ সকালে খোলপেটুয়া নদীর আকস্মিক জোয়ারের তোড়ে সাতক্ষীরার আনুলিয়ার বিছটে ভেঙে যায় 150 ফুট বেড়ি বাঁধ। এতে প্লাবিত হয় আশপাশের অন্তত 20টি গ্রাম। ভেসে যায় শত শত চিংড়ির ঘের ও ফসলি জমি। সময় সংবাদ, সাতক্ষীরা। শেরপুরে 2 ইউএনও সহ সহকারী কমিশনারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে, যা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায় গত বছরের জুনে আদালতের মাধ্যমে 25,000 ঘনফুট বালু নিলামে কিনে নেয় শ্রীবর্দীর ব্যবসায়ী গোলাপ হোসেন। কিন্তু ওই বালু তাকে বুঝিয়ে দিতে 6 লাখ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। পরবর্তীতে তিনি বদলি হয়ে বকশীগঞ্জ উপজেলায় চলে গেলে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজান আক্তার ববি এবং সহকারী কমিশনার আনিসুর রহমানকে চাঁদার ওই টাকা না দিলে বালু বুঝিয়ে দিচ্ছেন না বলে দাবি করেন ব্যবসায়ী গোলাপ হোসেন। এ ঘটনায় ওই 3 জনকে বিবাদী করে চাঁদাবাজির মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে 2টি মামলায় তাকে প্রথমে জেলা ও দায়রা জজ আদালত এবং পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে আরও 5 আসামিকেও কারাগারে পাঠানো হয়। 2022 সালের নভেম্বরে নাইক্ষংছড়ির তমরু সীমান্তে মাদক বিরোধী অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি আরসা প্রধান আতাউল্লাহ আম্মার জুনুনি। গত 17 মার্চ তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর মৃৎশিল্পীরা। এখানকার মাটির পণ্য দেশের সীমানা পেরিয়ে রপ্তানিও হচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে এই শিল্পের আরও বিকাশ সম্ভব বলছেন শিল্পীরা। সুজন দামের ছবি, মোহাম্মদ মনির হোসেনের বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সুনিপুণ হাতে তৈরি হচ্ছে মাটির থালা পাতিল সহ বিভিন্ন পণ্য। সামনেই পহেলা বৈশাখ, এজন্য রাত দিন পরিশ্রম করে মাটি দিয়ে এসব পণ্য তৈরিতে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের পালপাড়ার মৃৎশিল্পীরা। শুধু খেলনা নয়, তৈরি হচ্ছে ফুলদানি, কাপ পিরিচ, মগ সহ ডিনার সেটও। তবে প্রযুক্তির ছোঁয়ায় অনেকটাই সহজ হয়েছে মাটির পণ্য তৈরিতে। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের চাহিদাটা আরো বৃদ্ধি পায়। কাজের চাপ বেশি হিসাবে আমরা সেরকম মাল দিতে পারি না, কারণ আমাদের লোকের সমস্যা। সারা বাংলাদেশে তো আছে, তারপর বাইরেও আমাদের মাল যায়। এখানকার তৈরি মাটির পণ্যের চাহিদা থাকায় যাচ্ছে বিভিন্ন এলাকায়। এই মাটির মালটা যদি জিআই পণ্যের স্বীকৃতি পেতাম, তাইলে আমরা এই মালগুলি সরাসরি দেশের বাইরে এবং নিয়ে আমরা রপ্তানি করতে পারতাম। মৃৎশিল্পীদের ঋণ দেওয়া সহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বিসিক। তাদেরকে সময়োপযোগী ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া এবং তাদের যখন বিভিন্ন ঋণ লাগে তখন আমরা ঋণ দিয়ে থাকি। আধুনিক নকশাগুলো আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। পালপাড়ার অন্তত 2 শতাধিক পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এ সংখ্যা ধীরে ধীরে কমছে বলে দাবি শিল্পীদের। সময় সংবাদ, পটুয়াখালী। স্নিগ্ধ বনভূমির মধ্যে ওয়াচ টাওয়ার, ফুড ট্রেক, পাশেই বঙ্গোপসাগর, সব মিলিয়ে অপার সম্ভাবনাময় বরগুনার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্র। তবে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঘাটতি থাকায় মনোমুগ্ধকর এ পর্যটন স্পট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। অবশ্য জেলা প্রশাসন বলছে পর্যটন কেন্দ্রটি আধুনিকায়ন করতে একটি প্রকল্প হাতে নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, নানা প্রজাতির গাছের সমাহার বরগুনার পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলে। 2013 সালে এ বনে নির্মাণ করা হয় পর্যটন কেন্দ্র। এরপর 1 যুগ অতিবাহিত হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। সংরক্ষিত বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হলেও এখনও অসমাপ্ত ফুড ট্রেইলের কাজ। এতে পায়ে হেঁটে বনের ভেতর দিয়ে সমুদ্র পর্যন্ত যেতে পারছেন না পর্যটকরা। 2টি বিশ্রামাগার পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নেই ওয়াশরুমের ব্যবস্থাও। তাই এই পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে হতাশ দর্শনার্থীরা। জায়গাটা অনেক সুন্দর, শুধুমাত্র পরিকল্পনার অভাবে এখানে পর্যটক আসে না। ব্রিজের স্ল্যাব না থাকার কারণে এখানে পর্যটকরা অনেক ভোগান্তির শিকার হয়। কোনো ধরনের কোনো নিরাপত্তা নাই, যাতে আমরা পর্যটকরা খুবই ইনসিকিউর ফিল করি। এখানের যে ব্রিজগুলো, রাস্তাঘাট প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ব্যবহারযোগ্য না। অ্যাক্সিডেন্ট ঘটলে যে এখানে চিকিৎসা ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, সেই জিনিসগুলোও এখানে ব্যবস্থা নেই। জেলা প্রশাসন জানায়, হরিণঘাটা পর্যটন কেন্দ্রটি আধুনিকায়ন করতে একটি প্রকল্প হাতে নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। এখানে একটা বড় প্রকল্প নিয়েছে। ওই প্রকল্পটির কার্যক্রম যখন শুরু হবে, আমার মনে হয় অবকাঠামোগত যে অব্যবস্থাপনা সেটা কেটে যাবে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে 2.5 কোটি টাকা ব্যয়ে হরিণঘাটা পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয় 2015 সালে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজা। ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। 3 মাসের জন্য স্থগিত রাখার আহ্বান। মার্কিন পণ্য আমদানি বাড়াতে কাজ করার ঘোষণা। এবং বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর। 900 কোটি টাকার তহবিল গঠন। 50 দেশের 550 বিনিয়োগকারীর অংশগ্রহণ। চট্টগ্রামে লগ্নিতে আগ্রহী কোরীয়রা। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।